অরিটানের বাহু দুই আঙ্গুল দিয়ে চেপে ধরল। অরিটান ছিটকে দুই পা পিছিয়ে গেল। মেয়েটা ছুঁয়ে দেখলেই তার মনে হয় এই বুঝি হৃৎপিণ্ড লাফানো শুরু করেছে। অরিটান খানের এমন ফিলিংস জীবনে প্রথম হচ্ছে। ভয়ঙ্কর মেয়ে মানুষ। ওয়াসিনা দাঁত বের করে হেসে বলল, সেই বডি দাদু, একদম শক্ত আর শক্তিশালী। উনি তো একদমই 10-12 গাড়ি অনায়াসে ঠেলে দিতে পারবে। উনি তো একাই 10-12 গাড়ি অনায়াসে ঠেলে দিতে পারবে। কি বলিষ্ঠ দেহ, মাশাআল্লাহ। এত সুন্দর ফিটনেস যদি কাজেই না আসে তাহলে এগুলোর কি দরকার বলেন তো? সকলে মোরা সকলের তরে, প্রত্যেকে মোরা পরের তরে। ঠিক বলেছি না? অরিটান হাঁ হয়ে আছে। এই মেয়ে তাকে অরিটান খানকে দিয়ে গাড়ি ঠেলাবে, তাও তার নিজের দাদার গাড়ি। এই ভদ্রলোক অরিটান খানের দাদা আব্রাহাম খান। তিনি এখনো অরিটানের দিকেই তাকিয়ে। অরিটানের সেদিকে হেল দড়িনি। সে ভাবছে এই মাঝ রাস্তায় সে গাড়ি ঠেলবে, যেখানে তার গাড়ির দরজা খোলার জন্য 4-5 জন লোক অনায়াসে কাছে থাকে। ওয়াসিনা তাড়াহুড়া দেখিয়েই বলল, এত কি ভাবছেন? কিচেনে চলুন তো, আমার সাথে এদিকে আসুন। আর দাদু, আপনি গাড়ি স্টার্ট দিয়ে চেষ্টা করুন। চলেন। অরিটানের চোখে মুখে একটা অদেখা রাগ ফুটে উঠেছে। সব হয়েছে ওই রোহিত শেখের জন্য। হাতে পেলে কুচি কুচি করবে তাকে। অরিটান খান কি জিনিস বুঝিয়ে দেবে। ভার্সিটির প্রফেসর হওয়া দেখিয়ে দেব। অরিটান রেগে আছে, তুমুল তার রাগ এখন। তবু সে ওয়াসিনাথের পেছন পেছন গেল। ওয়াসিনাথ প্রাণপণ ঠেলেই চলেছে। অরিটান একবার গাড়ির দিকে তো একবার ওয়াসিনাথের দিকে তাকাচ্ছে। ওয়াসিনাথ ঠোঁট চেপে চোখ বাঁকিয়ে বলল, আরে ঠেলেন না। অরিটান ছাতের হাঁটা ভাঁজ করে। সামনের কিছু সংখ্যক চুল চোখের সামনে থেকে পিছনে ঠেলে দেয়। চশমাটা খুলে প্যান্টের পেছনের পকেটে রাখে। উবু হয়ে গাড়িতে হাত রাখতেই ওয়াসিনাথের হাতের উপর হাত পড়ে। অরিটানের আবার কাঁপুনি ধরে। দ্রুত হাত ছড়িয়ে নেয়। ভয়ঙ্কর এই মেয়ে এবং এর ছোঁয়া। অরিটান হাত ছড়িয়ে আবার একটু জোরে ধাক্কা দিতে গর্ত থেকে উঠে যায় গাড়ি। ওয়াসিনাথ মুখ চেপে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়েছে এমন ভাব নিয়ে চেঁচিয়ে বলল, ও মাই আল্লাহ, এটা আমি করেছি! ইয়াহু! অরিটান কপাল কুঁচকে বিরক্তি নিয়ে তাকে হাত ঠিক করে চশমা দ্রুত পরে নিল। সকলের কাছ থেকে নিজেকে আড়াল করার প্রচেষ্টা তার, বিশেষ করে এই মেয়েটার থেকে, যেহেতু একই ভার্সিটি। অরহাম এগিয়ে এসে অপরিচিত ভঙ্গিতে বলল, থ্যাঙ্কস মিস্টার। ওয়াসিনাথ নিজেই লাফিয়ে উঠল। নুহাস? অরিটান ভ্রু কুঁচকে তাকালো, ঠোঁট একপাশে নিয়ে বলল, মিস্টার নুহাইশ। অরিটান হাত মিলালো। তিনি অনেক অবাক, তবু বিস্মিত কণ্ঠেই বলল, এই বলিষ্ঠ দেহ কাজে এসেছে তাহলে। গুড, ভেরি গুড। আসি তাহলে। আর পুচকি, তোমাকেও ধন্যবাদ। ওয়াসিনাথের হেজাবের ওপর হাত বুলিয়ে তিনি চলে গেছে। জানলা দিয়ে বার কয়েক অরিটানের দিকেই তাকালো। চোখে মুখে এক রাশ চিন্তা, সাথে ভয়ও। রাগ উঠলেও না জানি বাচ্চা মেয়েটার ক্ষতি না করে দেয় অরিটান। তিনি জানে অরিটান নিজের রাগ দমিয়ে রাখতে জানলেও ছেড়ে দেয় না। তাই তার চোখে মুখে শত শত দুশ্চিন্তা ফুটে উঠেছে। গাড়ি চালানো শুরু করে তিনি। অরিটান উল্টো ঘুরে হাঁটা দিতেই ওয়াসিনাথ এগিয়ে বলল, আরে আরে, কই যান? অরিটান থেমে যায়। ওয়াসিনাথ অনুনয় বিনয় করে বলল, সামনের লাইব্রেরিতে একটু যাবেন? কিছু বই কিনবো প্লিজ। অরিটান একবার বলতে চেয়েছে এভাবে টেনেই কথা কেন বলছে এই মেয়ে, কিন্তু বলল না। কি মনে করে সে চুপচাপ ওয়াসিনাথের পাশ ঘেঁষে হাঁটা শুরু করে। ওয়াসিনাথ মহা খুশি। খুশিতে ডাকুম ডুকুম করে সে হাঁটছে। মাথায় অন্য বুদ্ধি কাজ করছে। অরিটান তাকাচ্ছেই না তার দিকে। রাস্তায় সে কখনোই এভাবে খোলামেলা হাঁটেইনি, তার উপর বাংলাদেশ। একদম তার অপছন্দীয় জায়গা। কেমন যেন চারপাশে ময়লা আবর্জনা, স্যাঁতস্যাঁতে পরিবেশ। ভাবতেই দম বন্ধ লাগছে তার। কিছু দূর যেতেই ওয়াসিনাথ বলল, আচ্ছা, আপনি না হয় কথা বলতে পারেন না, তাই বলে কি হাসতেও পারেন না? সব সময় এমন গোমট করে থাকেন কেন? জানি জবাব দিতে পারবেন না, তাও বলছি, এমন মুখ করে ঘুরবেন না। কেমন অদ্ভুত লাগে, মানুষই মনে হয় না। যদিও আমি দেখিনি, তবুও বলেছি, মনে হয় ওই পরিত্রাণ মনস্টারের মতো। অরিটান বিস্ময়ে হতভম্ব হয়ে তাকালো। মেয়েটা না হয় তাকে চেনে না, তবুও একটা মেয়ের কাছ থেকে এত ভয়ঙ্কর কথা নিজের নামে শুনেই তার অদ্ভুত লাগছে। নামটা যে তার নামকেই বিকৃত করে করা হয়েছে তা সে বেশ বুঝতে পারছে। অরিটান থেকে পরিত্রাণ। অরিটান আর ভাবলো না। ওয়াসিনাথ সামনে হাত তাক করে বলল, ওই তো দেখা যাচ্ছে লাইব্রেরি, চলেন। অরিটান ভাবলেশীন ভাবেই হেঁটেই চলে।
ওয়াসিনাত লাইব্রেরিতে দাঁড়িয়ে একটা একটা করে বইয়ের নাম বলছে। এই ফাঁকে অরিটানের চোখ গেল ওয়াসিনাতের দিকে। হাইট 5 ফুট 3 ইঞ্চি হবে হয়তো, ওয়েট 44 থেকে 46 হবে, বয়স একদম পুচকি টাইপের, 18-19 হবে। নীল আর আকাশির মিশ্রণে অদ্ভুত একজোড়া চোখ। ফর্সা বললে ভুল হবে, মনে হয় সৃষ্টিকর্তা দুধ দিয়ে বানিয়েছে। তখন বেশি সাদা হয়ে গেছিল ভেবে এক বাটি আলতা ঢেলে দিয়েছে, দুধে আলতা গায়ের রং করেছে। তবে গায়ের রং কেমন তা অরিটান বলতে পারল না, শুধু মুখ আর হাতের অল্প অংশই দেখা যাচ্ছে। চকলেট রং এর গাউন আর চকলেট রঙের হেজাবে নিজেকে ঢেকে রেখেছে। সূর্যের প্রখর রোদে গালের দুই পাশ লাল হয়ে আছে, কপালে ঘামে ছড়াছড়ি। কথা বলার সময় ফুলা গালটা একটু পরপর নড়ে উঠছে। অরিটান আর স্ক্যান করতে পারলই না, চোখ সরিয়ে ঘড়ি দেখছে। যেতেই হবে তার এক্ষুনি। অরিটান পিছন ঘুরে যাবে তার আগে ওয়াসিনাত নিজের এক গাদা বই অরিটানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই যে আপনি এই বডি শডি কেন বানিয়েছেন? একটু হেল্প করেন। আপনাদের এই বডি আল্লাহ দিয়েছে যাদের নেই, তাদের হেল্প করার জন্য। অরিটান চোখ ছোট করে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকলো, হাত বাড়িয়ে দিল না। ওয়াসিনাত চরম বিরক্তি নিয়ে গোমট গলায় বলল, তাকিয়ে কি দেখছেন? নেন না, গেট পর্যন্ত নিলেই হবে। এমন ভাব নিয়ে তাকিয়ে আছেন যেন মনে হচ্ছে আপনি আমার বস, কিন্তু আমি আপনাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ভেবে এসব বলছি, তাই আপনি মহা অবাক। এমন তো নয়, আপনি তো আমার অনেকটা বন্ধুর মতো। এবার হেল্প করলে কিন্তু আপনারই লাভ। একটা বই পড়তে দিব ফ্রিতে, আবার একদম দিয়ে দিব না, কিন্তু শুধু পড়তে দিব, ওকে? এবার হেল্প করেন। অরিটান হাঁ করে থেকেই নিজের হাত বাড়িয়ে দিল। ওয়াসিনাত বইগুলো দিয়ে আরও কয়েকটা নাম বলতে বলতে বলল, আপনার হাতগুলো এত ফর্সা কেন? মুখটা তো তেল তেলে শ্যাওলা। অরিটান কিচ্ছু বলল না, সাবলীলভাবে বইগুলোর দিকে তাকিয়ে আছে। ওয়াসিনাতের মনে হচ্ছে লোকটার মাঝে অনেক ঘাপলা আছে, এত বেশি নিশ্চুপ আর মুখে বিন্দুমাত্র রিয়াকশনই নেই। লোকটা অতিমাত্রায় রহস্যময় একটা লোক। লোকটার মাঝে ওয়াসিনাত প্রচণ্ড মাত্রায় রহস্য গন্ধ পাচ্ছে। ওয়াসিনাত বইয়ের স্তূপ অরিটানের হাতে তুলে দিয়েছে। অরিটান গোমট মুখে শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে আর নিজের ধৈর্যের পরীক্ষা নিজেই নিচ্ছে। সব বই নিয়ে ওয়াসিনাত দীর্ঘশ্বাস নিয়ে একটু হাসলো। অরিটান ভাবছে মেয়েটা যদি একবার জানতো সে কে, তখন ভয়ে আত্মা কেঁপে উঠত। ভাগ্য খুবই ভালো এই মেয়ের, তা না হলে অরিটানকে দিয়ে কাজ করানোর শাস্তি শরীর খণ্ড বিখণ্ড করে বুঝিয়ে দিত। ওয়াসিনাত টাকা জমা দিতে যাবে এমন সময় একটা পিচ্ছি মেয়ে তার জামা টেনে ধরে। ওয়াসিনাত ঘাড় ঘুরিয়ে তাকালো, ভ্রু কুচকে প্রশ্ন করলো, কি চাই বাবু? বাচ্চাটা হাতের বেলি ফুলের মালা দেখিয়ে বলল। ওয়াসিনাত তাকিয়েই থাকে। 5 বছরের একটা মেয়ে, কোথায় এখন মায়ের কোলে ঘুমানোর কথা, তা না করে এই কড়া রোদে দাঁড়িয়ে মালা বিক্রি করছে। ওয়াসিনাতের চোখে মুখে মায়া ফুটে ওঠে। অরিটান ভ্রু বাঁকিয়ে কপাল কুঁচকিয়ে আছে। একবার বাচ্চা মেয়েটার তো একবার ওয়াসিনাতকেই দেখছে, সাথে বিরক্ত আর রাগ উপচে পড়ছে, তবে দেখাতেই পারছে না। ওয়াসিনাত নিজের বিশাল স্তূপের বইগুলো থেকে কিছু বই খুঁজে খুঁজে বের করলো। অরিটান হাঁসফাঁস করছে, তার এখন রাস্তায় এই ময়লা পানির গর্তে সবগুলো বই ফেলে দিতে ইচ্ছে করছে। ওয়াসিনাত কিছু বই দোকানে ফেরত দিল, তা থেকে যে টাকা বেঁচে গেছে সেগুলো পিচ্ছি মেয়েটার হাতে দিয়ে সবগুলো মালা নিয়ে নিল। পিচ্ছি বাচ্চাটার সাথে দেখে অরিটানও অবাক। পরক্ষণে ফালতু নাটক বলে সে মুখ ঘুরিয়ে নিল। রাগে তার চোখ লাল হয়ে উঠেছে। এই মেয়েকে এখানে পুঁতে দিতে ইচ্ছে করছে, কিন্তু সে ঝামেলায় যাচ্ছে না, তাই চুপ করেই আছে। বাচ্চাটা মুচকি একটা হাসি দিল, তারপর বলল, ওয়াসিনাত একটা মালা হিজাবের উপরে বিছিয়ে দিল। গোল মালা তার হিজাবের উপর সুন্দর করে লেপটে গেছে। চকলেট রং এর সাথে সাদা, মনোমুগ্ধকর একটা দৃশ্য। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে ওয়াসিনাত বলল, নিলাম তো, আমার অনেক বন্ধু বান্ধব আছে, ওদের দিব, তুমি সোজা বাড়ি চলে যাও। মেয়েটা আবার মিষ্টি করে হাসে। ওয়াসিনাত গাল টেনে দেয় আর মনে মনে ভাবে, টাকাও গুনতে পারে না এমনি ফুল বিক্রি করছে। টাকা গুনতে পারলে অবশ্যই তার বেশি টাকা দেওয়ার ব্যাপারটাও ধরতে পারত। অরিটান বাঁকা চোখেই তাকায়, আড়াআড়ি ভাবে ওয়াসিনাতকে দেখে। সূর্যের আলো ঝক করে এসে চোখে মুখেই পড়ছে, আর ওয়াসিনাত হাত দিয়ে আলো প্রতিরোধ করছে।
তোসি প্রচণ্ড বিরক্ত লাগছে। একই রোদে তার স্ক্রিন প্রবলেম হয়, তার ওপর এত বই। অনেকগুলো বছর পরে আজ সে এভাবে দাঁড়িয়ে আছে, তা মাঝ রাস্তায়। এই মেয়েকে তার খুন করতে ইচ্ছা করছে। ওয়াসিনাত অরিত্রাণীর দিকে মোড় ঘুরিয়ে তাকালো, মিষ্টি একটা হাসি দিল, চোখ মুখ কুচকে ঠোঁটে হাসি ঝুলিয়ে এসে বলল, মালা পরায় সুন্দর লাগছে না খুব? জানি তো আপনি তো আর মাথা দুলিয়ে হ্যাঁ বোঝাবেন না, তাই আমিই বলে দিলাম। বাই দ্য ওয়ে, মাথা নাড়াবেন না একদম। কথাটা বলেই ওয়াসিনাত অরিত্রাণীর সাদা চশমায় নিজেকে দেখতে শুরু করলো। অরিত্রাণ না চাইতেও তার চোখ ওয়াসিনাতের নীলাভ চোখে বিচারণ করছে। মুগ্ধ করা একজোড়া চোখ। কারণ চোখ এত স্বচ্ছ কি করে হতে পারে? স্বচ্ছ নীল পানির মতো চোখ, জল জল করছে, রোদের কিরণে চিকচিক করছে। ওয়াসিনাতের কথায় অরিত্রাণ ঘোর কাটালো। সে তো নিজের প্রতি অবাক। ওয়াসিনাত খুশি হয়ে বলল, বাহ, দারুণ লাগছে তো আমাকে। আমি কিন্তু এত সুন্দর না, আর নিজের তারিফ নিজেই করছি না। আপনি কথা বলতে পারলে নিশ্চয়ই এভাবেই বলতেন, তাই আমি আপনার হয়ে বলে দিলাম। অরিত্রাণ মনে মনে বিড়বিড় করে, পাগল নাকি? ওয়াসিনাত আবার নিজের কথায় ঝুলি খুলে বসলো, বলল, আপনার এই নুহাস নামের আমার বিশাল গাফলা মনে হয়, বুঝলেন? অরিত্রাণ চমকে তাকালো, সাথে বিরক্ত। এমন টেনে নামটা বলে মনে হয় কানের মাঝে ঝনঝন করে বাজে। জাস্ট বিরক্তকর। পরক্ষণে ভাবে মেয়েটা কি তাকিয়ে চিনতে পেরেছে। কথাটা ভাবতে ভাবতে নিজের দিকে চোখ রাখলো। ওয়াসিনাত সামনে হাঁটতে হাঁটতে বলল, নুহাস নামটা প্রাণবন্ত নাম। আপনি তো নির্জীব টাইপের লোক, তাই এই নামটা আপনার সাথে মানায় না। আক্রু টাইপের করে সব সময় মুখের এমন হাসিতে তালা বন্ধ করে রাখেন কেন বলেন তো? মাঝে মাঝে হাসবেন, হাসি চাইতে বিকল্প ভালো থাকার কিছুই নেই। অরিত্রাণ কথাগুলো মনোযোগ সহকারে শুনলেও কানেই নিল না। কিছু দূর আসতেই ওয়াসিনাত বলল, চলে এসেছি, দাঁড়ান আমি নেই। ওয়াসিনাত বইগুলো নিতে গিয়ে অরিত্রাণের হাতের উপর হাত পড়ে। অরিত্রাণ হাতের পাতা নড়ে ওঠে। ওয়াসিনাত বইগুলো টেনে নিয়ে একটা বই বের করে, অরিত্রাণের দিকে এগিয়ে দিয়ে বলল, নেন, এটা আপনার জন্য, পড়ে আবার ফিরিয়ে দিয়েন। বইটা আমি এখনও পড়িনি। বাবলি নাম, সুন্দর হবে মনে হয়। আসি। অরিত্রাণ বইটা হাতে নিতে চাইলই না, তবুও ওয়াসিনাত জোর করে হাতের বাজিয়ে দিল। অরিত্রাণ বই হাতে হাঁ করে তাকিয়ে আছে। ওয়াসিনাত মালাগুলো ঠিক করে নিতে নিলে হলের গেটের ভিতর ঢুকে পড়ে গেল। আবার গেট থেকে অর্ধেক দেহ আর মাথা বের করে পিছন তাকিয়ে একটা হাসি দিল, হাত নাচিয়ে বলল, থ্যাংক ইউ। অরিত্রাণ কিছু সময় চুম ধরে দাঁড়িয়ে থাকে, তারপর হাতের বইটি নাড়াচাড়া করে দেখে। কি মনে করে গাড়ির ভিতরে ছুড়ে দেয়। রাগে শরীর কাঁপছে তার। এইটুকু বাচ্চা একটা মেয়ে অরিত্রাণকে বিয়ের মতো খাটালো। হোয়াট দ্য হেল! অরিত্রাণ চেঁচিয়ে নিজের গাড়ির একটা জোরে লাথি মারে। গাড়িটা মুহূর্তেই কেঁপে ওঠে। আজ অরিত্রাণের রাগ তুঙ্গে আছে। অরহাম অরিত্রাণের সাথে দেখা করতে তার হোটেল রুমে এসেছে, কিন্তু এসে এমন কিছু দেখবে ভাবতেই পারেনি। অরিত্রাণ নিজের বডি গার্ডদের মেরে নিচে ফেলে রেখেছে। রিমন পাশেই কাঁপছে। তার কাঁপাকাঁপি দেখে তিনি বিস্তারিত বুঝে গেছে অরিত্রাণ রেগে আছে। আর তার কারণ যে ওই বাচ্চা মেয়েটা, তাও তিনি বুঝে গেছে। এই ছেলের গতি হবে না কখনোই। কথাটা নিজের মনে কয়েকবার আওড়ায়। ধীর পায়ে রিমনের পাশে দাঁড়িয়ে পড়েন তিনি। ফিসফিসিয়ে রিমনের কানের কাছে বলল, কি হয়েছে রিমন? রিমন একটু পিছিয়ে ঝুঁকে আর চোখে অরিত্রাণকে দেখে নিয়ে আবার সোজা হয়ে পড়ল। কোন মেয়ের উপর জানি রেগে আছে, কিছু বলছে না। মেয়েটা মনে হয় এমন কিছু করেছে যা তার পছন্দের বাহিরে, তাই এমন করছে। জানোই তো অরিত্রাণের রাগ কেমন। অরিত্রাণ খুবই শান্ত হয়ে বসেই আছে। তাকে দেখে কেউ বুঝবেই না যে কিছুক্ষণ আগে সে নিজেই এদের মেরে ফ্লোরে ফেলে দিয়েছে। সে এখন সোফায় দুই হাত মিলিয়ে বসে আছে, সামনে ল্যাপটপ, তার স্ক্রিনে চোখ বুলিয়ে চলেছে সে, হাতে ওয়াইনের গ্লাস। কিছুক্ষণ পরেই নিজেই বলল, দাদা যান, বসে পড়ো। অরহাম নিজেও ভীত হয়ে আছে। এই অরিত্রাণ রাগলেও বোঝাই যায় না, খুশি হলেও বোঝা যায় না, এমনকি মারার সময়ও তার চেহারার পরিবর্তনই হয় না বিন্দুর পরিমাণ। তাই বোঝাই যায় না সে আসলে কোন মুডে আছে। অরিত্রাণ গ্লাসে চুমুক দিয়ে পা নাচিয়ে বলল, তা তুমি এখানে কেন? অরহাম জবাবই দিল না, তাকিয়ে আছে অরিত্রাণের দিকে। অরিত্রাণ গ্লাস পাশে রাখে। কাচের টেবিলের সাথে গ্লাসের ঘর্ষণেই শব্দ হয়। সেই হালকা শব্দে
উপস্থিত সবাই কেঁপে ওঠে। ল্যাপটপে একটা মেইল পাঠিয়ে সে অরহামের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু একটা প্রশ্ন করেছিলাম মনে হয়। অরহাম হুড়মুড়িয়ে বলল, এমনিই দেখা করতে এসেছি। তোমার সাথে দেখা করতে আমার কোনো কারণ লাগে বলে মনে হয় না। অরিত্রাণ একটু পিছু নিয়ে ঝোঁকে দাদার দিকে ক্ষীণ চোখে তাকিয়ে বলল, তা লাগে না, আফটার অল ইউ আর মাই গ্র্যান্ডফাদার। দাদা হও বলে কথা, তা কি নিবে বলো? ওয়াইন চলবে? অরহাম একটু সহজ হলো। অরিত্রাণের মেজাজ ভালো, তাই তিনিও খোশ মেজাজেই বলল, অবশ্যই। অরিত্রাণ দাদার হাতে এক গ্লাস ধরিয়ে দিল। অনেকক্ষণ দুজনেই চুপ থাকলো। অরহাম মনিতা না করে বলল, মেয়েটা বাচ্চা, তোমাকে চিনে না, তাই ওভাবে ব্যবহার করেছে। আর তুমি কেন ভার্সিটিতে গিয়েছে আমি তা জানি না, কিন্তু মেয়েটা ভালো একটা মেয়ে। তোমার সাথে সে কিছুতেই যায় না, তাই নিজের সাথে ওকে জড়াবে না। তোমার ক্রোধের ঝাঁজ যাতে ওকে না ফোরাতে হয়। আশা করি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। কথাটা বলেই তিনি উঠে গেলেন। ঘূর্ণিঝড়ের কবলে পড়তে চান না তিনি, কিছুতেই না। অরিত্রাণ কিছুই বলল না, সেও গ্লাস টেনে দিল। ওয়াসিনাত জানলার পাশে হেলান দিয়ে বসে আছে। দক্ষিণের দিকে জানলা এটা। বাইরে বৃষ্টি হচ্ছে ঝুম ধরে, থেকে থেকে বজ্রপাত হচ্ছে আকাশে। নীল বিশাল রেখা চমৎকার করে আকাশে ফুটে উঠেছে। দারুণ সে দৃশ্য। কালো আকাশ মুহূর্তেই ফর্সা পরিষ্কার হয়ে উঠেছে। ওয়াসিনাতের হাতে একটা বই, প্রেমিক উপন্যাসের বই। তার পড়তে ভালোই লাগে। রোমান্টিক ওয়েদারের সাথে রোমান্টিক উপন্যাস। মনে মনে এক কাপ গরম কফির আবেদন করেছে, কিন্তু যে দেওয়ার সে কই। ওয়াসিনাত জানলার দিক থেকে চোখ সরিয়ে সামনে তাকালো। রিমি অলরেডি দুটো মগ হাতে দাঁড়িয়ে আছে। ওয়াসিনাত তাকাতেই মিষ্টি করেই হালকা মোটা ঠোঁট জোড়া প্রসারিত করে হেসে ওঠে। ওয়াসিনাতও হাসে, হেসে বলল, তুই কিভাবে বুঝলি কফির দরকার? রিমি ওয়াসিনাতের পাশে বসেই ভাব নিয়ে বলল, সব জানতা রিমি বলে কথা। দুজনেই হাসে। জানলা ভেদ করে বৃষ্টির ফোঁটা দুজনের গায়ে মুখে এসে আছড়ে পড়ছে। ওয়াসিনাত নিজের কালো প্লাজোর নিচটা একটু উঁচিয়ে পা বৃষ্টির পানিতে মেলে ধরে, যাতে জানলা ভেদ করে আসা বৃষ্টি তার পায়ে পড়ে। ওয়াসিনাত মগে চুমুক দেয় আর ভাবে সেই সবুজ চোখের ব্যক্তির কথা। কে ছিল সে? কোথায় তার গন্তব্য? কেন বাঁচিয়েছিল তাকে? কোথায় বা আবার চলে গেল? নানা চিন্তায় তার মাথা নড়ে ওঠে। তার যে একবার বড্ড দেখতে ইচ্ছে করছে সেই সবুজ চোখের অধিকারী লোককে। ওয়াসিনাতকে অন্য মনস্ক দেখিয়ে রিমি হালকা ধাক্কা দিয়ে বলল, কি রে, কার কথা ভাবস? ওয়াসিনাত আনমনেই বলল, সবুজ চোখে সেই লোকটার কথা। কই গেল বলতো? আমি কিভাবে বলবো? তুই জানস আর আল্লাহ জানে। ভূতটু তো হতে পারে, বুঝলি? সবুজ চোখ ভূতেরও হয়। ওয়াসিনাত বিরক্ত হয়ে বলল, দেখ, ভূত বুঝি আমাকে বাঁচাবে? ঠেকা পড়লো নাকি? তা পরে নাই, তবে মানুষ বলে তো মনে হয় না। বিলুপ্ত প্রাণী না হলে কি বাঁচিয়ে ক্রেডিট না নিয়ে চলে যাবে বল? মানুষ হলে পাক্কা ক্রেডিট নিতে চলে আসতো। ওয়াসিনাত জবাব দিলই না। দীর্ঘ শ্বাস নিয়ে আবার মেঘাচ্ছন্ন আকাশের দিকেই তাকালো। কত সুন্দর বৃষ্টি! ইস, একটু ভিজাতে পারলে ভালো হতো, কিন্তু তা পারবে না ভেবেই খারাপ লাগছে ওয়াসিনাতের। তাদের এই রুমটাতে 4 জন থাকার কথা, কিন্তু রিমির বাবা আর তার বাবা কথা বলে 2 জন বাদে কাউকেই অ্যালাউই করলো না। তাই তারাই এই রুমে থাকে একা। ওয়াসিনাত আবার নুহাজের কথা ভেবেও কিছু সময় অবাক হয়ে বসেই ছিল। একটা লোক এতটা নিশ্চুপ প্রাণহীন হয়ে কিভাবে থাকতে পারে? এতটা চুপচাপ যেন নিঃশ্বাসেরও শব্দই নেই। কিন্তু কিভাবে এটা সম্ভব? হাউ! ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে অরিত্রাণ। রেলিংয়ের ওপর তার 2 হাত। মাথায় কি চলছে বলাই যাচ্ছে না। কালো টি শার্টের হাতটা তার বাহুর সাথে লেপ্টে লেপ্টে আছে। বাইরের বৃষ্টিতে তার শরীরে ভিজে যাচ্ছে, সেই নড়ছে না। এক দৃষ্টিতে বৃষ্টির ফোঁটা দেখছে। মনে হচ্ছে সে গণনা করছে ফোঁটাগুলো। রিমন ভীত হয়ে পাশে দাঁড়ায়। বন্ধু হলেও সে অরিত্রাণকে জমের মতো ভয় পায়। এত হিংস্র কেন ছেলেটা? তা রিমনের মাথায় আসে না। ভার্সিটি লাইফেও এতটা হিংস্র রাগী ছিলই না। তবে চুপচাপ থাকার স্বভাব বহুদিনের। রিমনের পায়ের শব্দে অরিত্রাণ বলল, ছোঁয়া কি হৃৎপিণ্ড কাঁপানোর শক্তি রাখে? রিমন হতবাক।
এমন একটা আজব প্রশ্ন, সে মোটেও আশাবাদী নয়, তাও অরিত্রাণ থেকে, তো জীবন নিয়েও না। এটা কেমন প্রশ্ন? এই প্রশ্ন করেছেটা কে? অরিত্রাণ? তার হৃৎপিণ্ড? ছোঁয়া? কিসব বলছে, এসব গুলিয়ে যাচ্ছে তার। সে কিছু বলতেই পারছে না। অনেক ভেবেই বলল, ভাই ডিকশনারিতে থাকতে পারে, একটু খুঁজে দেখি দাঁড়া। অরিত্রাণ সামনে থেকে চোখ সরিয়ে রিমনের দিকে তাকালো। দৃষ্টিতে ঠান্ডা ভাব। রিমনের মনে হচ্ছে সে আবার কিছু ভুল বলেছে। কিন্তু কি? ডিকশনারিতে তো সব অর্থই পাওয়াই যায়, এটার অর্থ থাকবে। ও পরক্ষণেই তার মাথায় এলো এটা তো ওয়ার্ডই না, তাই চেঁচিয়ে বলল, সরি দোস্ত, সরি। গুগলে সার্চ দিয়ে বলছি দাঁড়া। গুগল মামার কাছে সব প্রশ্নের উত্তর আছে, তোরটা থাকবে, নো চিন্তা দোস্ত। আমি আসি, এই গেলাম আবার এই টুপ করে চলে এলাম, দাঁড়াও। কথাটা বলেই রিমন দেয় এক দূর। ভয়ে তার বুক কাঁপে দুরু দুরু করে। সিংহের সামনে নিজেকে তার সেফ মনেই হয় না। অরিত্রাণ খানের চাইতে সিংহ ভালো। অরিত্রাণ গভীরভাবে বৃষ্টি দেখছে। ভালো লাগা বলতে তার জীবনে কিছুই নাই। সে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চায়। সে শুধু উচ্চস্বরে যেতে চায়, যেখানে পৌঁছালে তার সমকামী কেউ থাকবে না। দুনিয়ার সব আধিপত্য সে নিজের করে পেতে চায়। উপরওয়ালাও তাকে বেশ সাহায্য করছে। এটার জন্য মাঝে মাঝে সে খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে তার প্রতি। চোর হলেও ইমানদার আছে, ঠিক এই কথাটার মতো। সেই গন্তব্যে যাওয়ার পথে সে যে বাধা হয়ে দাঁড়াবে, সবাইকে সরিয়ে দেবে সে। তার হৃদয়ের প্রতিটি খাঁজ পাথরের তৈরি। দয়া মায়া নেই, সত্যিই নেই। কারোর প্রতি দয়া মায়া কাজ করেই না তার, আর করবেও না। অরিত্রাণ ঠোঁট কামড়ে বৃষ্টির দিকে চোখ রাখে। ঘন বর্ষণ হচ্ছে। অপেক্ষাটা কষ্টের, বেদনার আকুতি ভরা, তবে মিষ্টি মধুর। আমি অপেক্ষায় আছি সবুজ চোখের হৃদয়বান মানবী, আপনার জন্য। হয়তো আমাদের দেখা হবে, হবে, যদি উপরওয়ালা চান। অবশ্যই হবে। কোনো বর্ষার ধারালো স্রোতের বাঁধ ভাঙা বর্ষণে, হয়তো বা গ্রীষ্মের পরন্ত বিকেলে, নয়তো বা কনকনে শীতের বাতাসে ডাকা কোনো শহরের গলিতে, হতেও পারে বসন্তের কোনো ফুলের পরকে। তবে দেখা হবে। আমি অপেক্ষায় আছি সবুজ চোখের হৃদয়বান মানবী, আপনার জন্য। এই নীল চোখ আপনার দেখা পেতে আকুল হয়ে আছে। কথাগুলো নিজের মনে বিড়বিড় করে বলে ওয়াসিনাথ হাসে। চোখ আবার বৃষ্টির দিকে। একটি শহরে দুই প্রান্তে দুটি মানুষের হৃদয় কথা বলছে, তবে ভিন্ন তাদের চাওয়া, আকাঙ্ক্ষা, অনুভূতি। এত ভিন্নতার মাঝে এক হওয়া কি যায়? রিমন নিজের রুমে বসে আছে। ফোনটা নিয়ে এসে সত্যি গুগলে সার্চ দেবে বলে ভাবে। পরক্ষণে ভাবে কি লিখে সার্চ দিবে। ছোঁয়া? গুগল মামা তাকে নির্ঘাত পাগল ভাববে। এটা সে কিছুতেই হতেই দেবে না। রিমন ফোন রেখে দিল। বিছানা ছেড়ে উঠে কিছু সময় নিয়ে পায়চারি করে ভাবতে লাগলো, অরিত্রাণ এটা কেন বলল? দুই মেরুর কথা। অরিত্রাণ কখনোই এই দুই একটা ব্যাপার নিয়ে কথা বলার মানুষই না। তাহলে সে কেন বলল? ছোঁয়া মানে তো টার্টস, মানে ধরা। আচ্ছা, কে ধরেছে অরিত্রাণকে? ভূতে? রিমন হাই আল্লাহ বলে বিছানায় বসে পড়ে। ভূতে ধরেছে বলেই তো সে হৃৎপিণ্ডর কাঁপার কথা বলেছে। রিমন এক রাশ আফসোস নিয়ে বসে বসে দোয়া করছে ভূত যাতে অরিত্রাণকে ছেড়ে দেয়। ফোনে টুং করে শব্দ হয়। রিমন মেসেজ দেখা শুরু করে। এতক্ষণেই খুশি বিলীন হয়ে গেছে তার। মেসেজটা রিমির। আজ এতদিন পরে রিপ্লাই দিয়েছে। রিপ্লাই তাকে ইচ্ছে মতো ঝাড়ছে সে। রিমির মেসেজে লেখা, শালা কোন হারামি তুই? আমি ছগড়িতে? শালা তোর 14 গোষ্ঠী ছগড়িতে। আমার সাথে আসছে উল্টা পাল্টা কথা বলতে। ওই শালা এখন রিপ্লাই দেস না ক্যা? রিপ্লাই দে। রিমন হতবাক হয়ে বসেই আছে। মনে মনে নিজেকে ছাড়িয়ে দিল। আসলেই তার উচিত হয়নি ঝগড়ুটে বলা। ইস, কেন যে বলল, এখন নিজেই ঠেলা পুষতেছে। রিমন কাপা হাতে একটা মিথ্যে কথা লিখে দিল। লিখলো, সরি, আসলে আরেকজনের মেসেজ দিতে গিয়ে ভুলে আপনাকে দিয়ে দিয়েছি। আই এম ভেরি সরি। রিমির মেজাজ আরও বেড়ে গেল। রাগে সে কটমট কটমট করছে। ওয়াসনাথ পাশে বসে বইয়ের পাতা উল্টাচ্ছে আর পড়ছে। হঠাৎ রিমির রণচণ্ডী মুখের দিকে এসে মোড় ঘুরিয়ে অবাক হয়ে বলল, কি হয়েছে তোর? রিমি রাগে গিজগিজ করতে করতে বলল, কি হয় নাই তাই বল। এই লোকটারে পাইলে জুতা পিটা করুম, বইলে দিলাম। সরি বলতে আসছে। মানে
পরে বলুম, আগে ঝাড়ি দিয়াই নেই। ওয়াসিনাত আবুল বনে গেল। সেই আবার বই পড়ায় মন দিল। রিমি রিপ্লাই দিল, আপনার ছড়ি আপনার কাছে রাখুন। জীবনে যদি আর এরকম কিছু ভুল করেও চলে আসে, খুন করে দিব, বলে দিলাম। রিমন বিষম খেল। তার মনে হচ্ছে মেয়েটা তাকে মেসেঞ্জারের ভেতরে এসে মেরে যায়। রিমন সাহস নিয়ে আবার বলল, সরি বলেছি তো। আশা করি আপনি বড় হৃদয়ের মানুষ। মোটেও না, আমি এত ভালো মানুষ না। রিমন কথা বাড়ালো আরও কিছু সময়। রিমি তো মনে হচ্ছে রাগে শুধু আগুন হচ্ছে। অনেক সময় পরে রিমি ঠান্ডা হয়। রিমন আর মাথা গরম করতে চায়ই না, তাই কথা বেশি বাড়াই না। আর ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে শান্তির একটা শ্বাস নেয়। কেমন যেন ভালো লাগা কাজ করছে। মনে মনে ভাবে সে এই ঝগড়ুটির প্রেমে পড়লো না তো। আবার মনে মনেই বলে ওঠে, আরে না, প্রেম কেন করব? আর আমি প্রেমে পড়লে তো মহা বিপদ। জীবনে বিয়েই করা হবে না। অরিত্রাণ খান বিয়ে না করলে যে আমিও করতে পারবো না। রিমন বিছানায় গড়াগড়ি করে। ঘুম যেন চোখেই ধরা দিচ্ছে না। অরিত্রাণ রেলিং থেকে হাত সরিয়ে ফেলে। হঠাৎ তার ওয়াসিনাতে দেওয়া বইয়ের কথা মনে পড়ে। অরিত্রাণ নিজের রুমের দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দ্রুত পায়ে পার্কিং সাইডে গিয়ে নিজের গাড়ি থেকে বইটা বের করে নিয়ে আসে। বিছানায় বসে বইটা নাড়িয়ে চাড়িয়ে দেখে। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে তার। কেন যেন বইটা খুলতে ইচ্ছেই করছে না। বাবলি লেখাটার নিচে লেখা বুদ্ধুপ্তের গুহ। এর আগে কখনোই সে এই লেখকের বই পড়েইনি। সে তো বই পড়েই না। যতই পড়ে তাও সব বিখ্যাত অর্থনীতিবিদদের বই, বিজনেসের বই। এসব আবার কেমন বই? এটাই সে ভাবছে। মনে মনে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে। তাই বইটা উল্টে পাল্টা শুরু করে। কয়েক পাতা পড়ে তার অনীহা দেখা দিচ্ছে, তবুও পড়ছে। কিন্তু মাঝ বরাবর আসতেই অরিত্রাণীর চুপ কপালে। এই ধরনের বই সে তার জীবনে আগেই পড়েনি। রোম্যান্টিক বই। নায়ক নায়িকার কাছে আসার হালকা রোম্যান্স দেখেই অরিত্রাণ শিউরে উঠে বইটা টেনে 2 খণ্ড করে ছিঁড়ে দিল বেডের নিচে। চিচিয়ে বলল, রাবিশ, ডিসগাস্টিং বুক, কিভাবে পড়তে পারলাম আমি? হাউ প্রেম, এগুলো আবার হয় নাকি? বাংলা লেখকদের আবেগ বেশি, তাই এসব লেখে আবেগে দুনিয়া চলে নাকি? আবেগে ভেসে যাই বলে এরা জীবনে কিছুই করতে পারে না। জাস্ট হোপার। অরিত্রাণ প্রচণ্ড রাগে ওয়াশরুমে ঢুকে পড়ে। শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে পড়ে অরিত্রাণ। রাগে তার ইচ্ছে করছে ওয়াসিনাথের ঘাড় থেকে মাথা আলাদা করিয়ে দিতে। কিভাবে সে অরিত্রাণ খানকে এমন বাজে একটা বই দিতে পারে? হাউ! দিহান আর আরশি ওয়াসিনাথের ক্লাসমেট। দুজনেই বেশ প্রেম চলছে। দুজনেই মাঠের এক প্রান্তেই বসে প্রেম আলাপ করছে। তা দেখে ওয়াসিনাথ আর রিমি মিটমিটিয়ে হাসছে। কিছু সময় পরেই রিমি বেশ গম্ভীর হয়ে বলল, ভার্সিটি থেকে পিকনিকে যাচ্ছে, যাবি তো? নাকি কলেজের লাইফের মতন বাবা দিয়ে না মা দিয়ে না করে নাচবি? ওয়াসিনাথ রাগি রাগি চোখে তাকালো, মুখ বাঁকিয়ে বলল, যাব না কেন, যাব, বাবা দিলেই যাব। রিমি দীর্ঘশ্বাস নিয়ে বলল, তোর এই হিটলার বাবা তোরে যাইতে দিব বলে মনে হয়? ওয়াসিনাথের চোখ বড় বড় হয়ে আসে, মেজাজ গরম হয়। এই মেয়েটা সুযোগ পেলেই তার বাবাকে হিটলার ডাকে। এটা কোনো কথা? পৃথিবীর কোনো মেয়ে তার বাবার নামের সাথে হিটলার নামটা সহ্য করতেই পারবে না। সেখানে রিমি সব সময় তার বাবাকে হিটলার বলে। রাগে শরীর রি রি করে ওঠে তার। অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থাকে, বলল, একদম এমন আজে বাজে লোকের নাম বাবার সাথে লাগাবি না। বাবা তো বাবাই। আমার এই হিটলারের সাথে মেলানোর মানে কি রিমি? রিমি মুখ ভেঙচি কেটে বলল, সব বাবা আর জার্নালিস্ট বাবা এক হলো কেমনে? আর তোর বাবা তো সব চাইতে আলাদা। কথায় কথায় কল করে বলে, ওয়াসেনাথ এদিকে যাবা না, এটা করবা না, ওটা খাবা না, ওদের সাথে কথা বলবা না, সব ছেলেদের সাথে মিশবা না, ব্লা ব্লা ব্লা। মনে হয় তুমি শিশু। আল্লাহ তোরে বহুত ধৈর্য দিছে দোস্ত, তা না হলে এত কথা কেমনে শুনে চলস? বাবারা ভালো চায়, বুঝলি? আর আমি ভালো মেয়ে। তবে এবার বাবা যেতে দিবে। সাজেক যাওয়ার ইচ্ছা আমার। বাবা বন্ধের কারণে নিতে পারে না। এবার তো একটা সুযোগ আছে, তাই যাব। অরিত্রাণ নিজের গোল চশমাটা ঠেলিয়ে দিয়ে গেটের ভিতরে প্রবেশ করছে। তার ডান পাশেই রিমন হেলে দুলে বিরক্তির সাথে হাঁটছে। ভার্সিটির গণ্ডির বহু আগে শেষ করেছে সে।
তবু ভার্সিটিতে আবার আসতে হচ্ছে। ভালো লাগে না তার এইসব। ক্লাসে বসে থাকা, বক বক লেকচার শোনা, জাস্ট বিরক্তির একটা কারণ। তাদের বয়স তো নিহাত কম নয়, অনেকই হয়েছে। এখন তো বিয়ে শাদী করে বাচ্চার বাবা হওয়ার সময়। এখন কি আর এই ভার্সিটির মোটা মোটা বই হজম করার দিন? কথাটা ভাবতেই রিমনের গোপ সহ মুখটা কালো হয়ে গেল। তার ওপর আবার এই গোফ। সব মিলিয়ে তার এখন চরম অসহ্যকর অবস্থা। গেট দিয়ে কিছু দূর যেতেই বেসামালভাবে অরিত্রাণের কারো সাথে ধাক্কা লাগে। চশমাটা ঠিক করে সামনে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ওয়াসিনাত মাঠের ঘাসের ওপর পা গুটিয়ে বসে আছে। ওয়াসিনাতকে দেখে তার বইয়ের কথা মনে পড়ে আর রাগেও চড়ে বসে। তার পাশে যে একজন মেয়ে দাঁড়িয়ে আছে সেদিকে তার খবরই নেই। মেয়েটা ভ্রু কুচকিয়ে তাকিয়ে আছে তার দিকে। এত সুন্দর আর রূপবতী একটা মেয়ের দিকে সে চোখই দিচ্ছে না। ব্যাপারটা তার মোটেও পছন্দ হলো না। মনে মনে বিড়বিড় করে বলল, কে এই ছেলে যে মাদুলিকে দেখেও না দেখার ভান করছে? অরিত্রাণ আবার হাঁটা শুরু করে। যার সাথে ধাক্কা লেগেছে সেদিকে তার বিন্দুমাত্র ইন্টারেস্টই নেই। মাধুরী গভীরভাবে পর্যবেক্ষণ করে ভাবে, শ্যামলা বর্ণের হাবলার মতো দেখতে একটা ছেলের মাঝে এত অ্যাটিটিউড কি করে সম্ভব? মাধুরীর অনেক আগ্রহ জাগে। মাথা ঘুরিয়ে শুধু তাকিয়ে থাকে অরিত্রাণের দিকে। সামান্যের মাঝেও যেন অসামান্য ব্যক্তিত্ব এই ছেলে। তাহলে কি শেষমেশ একটা শ্যামলা বর্ণের চিপচিপে বলিষ্ঠ দেহের হাবলার মতো চাশমিশ ছেলের ওপর মাধুরী ক্রাশ খেয়েছে? কথাটা ভেবেই যেন অবাক মাধুরী। অরিত্রার খান মতো লোক রেখে সে এই ছেলের ওপর ক্রাশ কেন খেতে যাবে? দেখতে কেমন? চোখে মুখ গম্ভীর ভাব, কোনো স্মার্টনেসই নেই। শার্টটাও ইন করা নাই, সস্তা একটা শার্ট গায়ে। হাতের ঘড়িটাও কম দামি। এমন সস্তা টাইপের ছেলের দিকে মাধুরী তাকালো কিভাবে? কতগুলো আপন মনে বের করেই মাধুরী সামনেই হেঁটে যায়। অরিত্রাণকে মাঠের দিকে আসতে দেখি ওয়াসিনাত লাফিয়ে দাঁড়িয়ে পড়ে। দ্রুত দৌড়ে অরিত্রাণের সামনে এসে দাঁড়ায়। ওয়াসিনাতের এত তাড়াহুড়া দেখি অরিত্রাণ কপাল কুঁচকে তাকিয়ে আছে। ওয়াসিনাতকে দেখে মনে হচ্ছে তার মহামূল্যবান সম্পদ অরিত্রাণ চুরি করে পালিয়ে যাচ্ছে, যা সে কখনোই হতেই দেবে না। অরিত্রাণ নিজের ফোন পকেট থেকে বের করে স্ক্রল করছে। সে জানি এই মেয়ে সামনে টপকে পড়েছে, মানে শুরু করবে কথার ঝুলি। ওয়াসিনাত কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আর চোখে অরিত্রাণকে দেখে নেয়। তার খুব রাগ লাগছে। অরিত্রাণ তার দিকে একবারও চোখ তুলে তাকালোই না। সে নিজের মতো ফোন নিয়েই বিজি। তাকে দেখিয়ে মনে হচ্ছে ফোন স্ক্রল করার মতো গুরুত্বপূর্ণ আর মহান কাজ এই পৃথিবীতে দ্বিতীয়টি নেই। তার আশেপাশে ওয়াসিনাত নামে কোনো মেয়েই নেই, এমনকি কেউ নেই। ওয়াসিনাত রাগে ফুঁসছে। এমন ভাবলেশীনভাবে থাকার মানে কি? রিমন পাশে দাঁড়িয়ে দাঁত কিলিয়ে হেসে বলল, কেমন আছো ওয়াসেনাথ? ভালো। আপনি কেমন আছেন গোফা মাহির? ভালো, বেশ ভালো। নাতে দাঁত চেপে কথাটা বলল রিমন। কথাটা সাথে হেসে হেসে মুখটা কালো করেই ফেলল। তার এখন এই মুহূর্তে অরিত্রাণের সকল পরিকল্পনায় পানি ফেলে এই গোফটা ছুঁড়ে দিতে ইচ্ছে করছে। আর ওয়াসিনাথকে দেখাতে ইচ্ছে করছে যে আসলে কতটা সুদর্শন। এই মারাত্মক বিশ্রী গোফটা তার না, কিন্তু চাইলেও সে এটা করতেই পারবে না। তাই নিঃশব্দে সে কিছু দীর্ঘশ্বাস গোপন করে মনে মনে অরিত্রাণকে গালাগাল করা শুরু করে। একজন সুন্দরী তরুণীর মুখে নিজের এই বিশ্রী নামটা নিতান্তই নেওয়ার মতো না, তাই সেও পারছে না। ওয়াসিনাথ অনেকক্ষণ তাকিয়ে থাকার পরও অরিত্রাণের মাথা তুলে তাকালোই না। সেই নিজের মতো কাজ করেই চলেছে। ওয়াসিনাথ রেগে কটমট করেই বলে উঠল, কথাটা বলেই উত্তরের আশায় তাকিয়ে রইল ওয়াসিনাথ। এবারও চোখ তুলে তাকালোই না অরিত্রাণ। নিচের দিকে তাকিয়ে অধীর মনোযোগী সে। ওয়াসিনাথ আবারও বলল, কথা বলতে পারেন না বুঝলাম, ইশারাও কি করতে পারেন না? ইশারা করে দেখিয়ে দিন, আমি নিয়ে আসবো। কই রেখেছেন? রিমন এক ধাপ আগ্রহ দেখিয়ে বলল। কিসের বই? ওয়াসিনাথ মনে জোর পেল, একজন তো জবাব দিয়েছে, এতেই হবে। তাই ইনিয়ে বিনিয়ে যচনার মতো বলল, কাল আমি লাইব্রেরিতে যাওয়ার সময় ওনাকেও নিয়ে গেছিলাম। অনেক বই তো, আর ওনার তো সেই মার্শাল্লাহ বডি, তাই ওনার হাতে তুলে দিলাম। বিনিময়ে একটা রোমান্টিক উপন্যাস পড়তে দিয়েছি, আজ ফেরত দেওয়ার কথা, কিন্তু তার হাতে তো কোনো বই নেই। কোথায় রেখেছেন বলেন তো গোফা মাফির? ওয়াসিনাথের চিন্তিত ভঙ্গি। রিমন আর দাঁড়ালো না, ধপ করেই নিচে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বিড়বিড় করে বলল, রোমান্টিক?
তার উপর বই, তার উপর অরিত্রাণ খান, তার উপর বহন করিয়েছে। আল্লাহ, আবার নাকি পড়তেও দিয়েছে। এই মেয়ে বাঁচবে না, কিছুতেই না। নিজের মরার বন্দোবস্তা নিজে করতে এই প্রথম দেখলাম। আল্লাহ বাঁচাও, বাচ্চা মেয়ে। গোফা ডাকটাও মাফ করে দিলাম, তাও বাঁচাও। ওয়াসিনাত বেশ বিরক্ত। মাথার ওপরে সূর্যের তাপ তার চোখে মুখেই পড়ছে। গালগুলো লাল হয়ে উঠছে মুহূর্তে, সাথে কপালে এক রাশ ঘাম। রাগ বিরক্ত একসাথে তার এখন বাজে অবস্থা। এই বোবা লোকের সাথে কথা বলা, তার কলা গাছের সাথে কথা বলা তার কাছে এক মনে হচ্ছে। লোকটা এমন রোবটের মতো কেন? কোনো কিছুতেই যেন তার কোনো পাত্তাই নেই। একাই 100 টাইপের ভাব। ওয়াসিনাত প্রকাণ্ড রাগ নিয়ে বলল, আমার বই কোথায়? ছিঁড়ে ফেলেছি। অরিত্রাণের স্বাভাবিক কণ্ঠ। ওয়াসিনাথ সহ উপস্থিত বাকি দুজনও অবাক, বাকরুদ্ধ। হতভম্ব হয়ে অরিত্রাণের দিকে তাকালো। যা শুনে সব মিথ্যা মনে হচ্ছে। রিমন ভেবেছে অরিত্রাণ বোবার রোলটাই করবে, কিন্তু না, এত পুরো ব্লান্ডার। ওয়াসিনাথের কানে শিরশির করে বাজে অরিত্রাণের বলা কথাটা। সাথে আতঙ্কে তাকিয়ে ওয়াসিনাথ ভাবে যাচ্ছে, আচ্ছা, সে যা শুনেছে সত্যি কি তাই বলেছে, নাকি সে ভুল শুনেছে? হতেই তো পারে এটা স্বপ্ন। তা না হলে কিছুক্ষণ আগ পর্যন্ত যাকে বোবা ভেবেছিল হঠাৎ সে কথা বলছে। কি আশ্চর্য, অদ্ভুত, ভারী অদ্ভুত। ওয়াসিনাথ হয়তো বইয়ের চিন্তায় এমন আজে বাজে শুনছে, সেটা ভেবে সে হাত বাড়িয়ে অরিত্রাণের হাতে একটা মৃদু ধাক্কা লাগালো। অরিত্রাণ অবাক হয়ে বলল, হোয়াট? ওয়াসিনাথ উত্তেজনার সাথে মহা অবাকতা আর বিস্ময় নিয়ে বলল, ও মাই আল্লাহ, আপনি কথা বলতে পারেন, মানে বোবা নন? হাউ ক্যান দিস পসিবল? অরিত্রাণ জবাব দিলই না। এতক্ষণ পরে এসে চোখ তুলে ওয়াসিনাথের পাশের দিকে তাকালো। এদিক দিয়ে সেই লোকটা গিয়েছে। অরিত্রাণ চোখ ছোট করে খুবই তীক্ষ্ণভাবে তাকিয়ে লোকটি চলে যাওয়া দেখলো। তার চোখে একটা হিংস্র ভাব ফুটে উঠলেও তা কেউ দেখলো না। চশমার আড়ালে আর কালো লেন্সের কারণে এটা ঢেকে আছে। লোকটাকে তার এখনই খুচি খুচি করতে ইচ্ছে করছে, কিন্তু সে পারবে না। অনেক ইনফরমেশন নিতে হবে এর থেকে। খুবই গুরুত্বপূর্ণ এই লোক তার জন্য। ওয়াসিনাথ বিকট শব্দে চেঁচিয়ে বলল। রিমিও তাল মিলিয়ে বলল। রিমন বিড়বিড় করে হতাশ গলায় বলল, আপনি কথা বলতে পারেন, এটা আমাদের বলেননি কেন? আর এই যে গোফা মাহির, আপনি তো সব জানতেন। সব বুদ্ধি গোফের পেছনে না দিয়ে সত্যিটা বললে কি হতো? মিথ্যে কেন বললেন? রিমিও তাল মিলিয়ে বলল, ওয়াসু, তোরে আগেই বলেছি এই লোকের মাঝেই ঘাপলা। দেখ কেমন ভিলেনের মতন গোপ, দেখেই গুন্ডা গুন্ডা লাগে। রিমন বিড়বিড় করে হতাশ গলায় বলল, যত দোষ নন্দ ঘোষ। এই কি বললেন, কি বললেন? রিমির কড়া গলা। কিছু না, আসলে আমি তো বলেছি ও শুনতে পায়, বলতে পারে না এটা তো বলিনি। তোমরাই ধরে নিয়েছো, এতে আমার কি দোষ? ওয়াসিনাথ ক্ষুব্ধ চোখে তাকিয়ে আছে অরিত্রাণীর দিকে। সাথে নিজের দোষ নিয়েই সে চিন্তিত। একটা লোক কথা বলতে পারে কি পারে না এটাই ধরতে পারলো না। শত্রু কিভাবে চিনবে? ওয়াসিনাথ শক্ত গলায় বলল, কথা বলতে পারেন, তখন মুখটা এমন করে রাখার কারণ কি? কেন রাখেন? যেন সবাই বোবা বলে? জবাব দিতে পারেন না? ঠ্যাং যত সব। আমার বই দেন। ছিঁড়ে ফেলেছি, কয়বার বলবো? ছিঁড়ে ফেলছেন মানে কি? পড়তে দিয়েছি, ছিঁড়তে না। অরিত্রাণ সোজা হয়ে দাঁড়ালো। ফোন পকেটে ঢুকিয়ে নিজের দিকে তাকিয়ে বলল, আই থিঙ্ক বইটার দাম 300-400 হবে। সো ওই বইয়ের টাকা রিমন দিয়ে দিবে। এত চিৎকার চেঁচামেচির কিছু হয়নি। ওয়াসিনাথ অবাক। লোকটার ভাবখানা এমন যেন বই ছিঁড়ে মহান কাজ করেছে সে। ওয়াসিনাথ তিক্ত সুরেই বলল, নো থ্যাঙ্কস, দরকার নেই। আপনার মতো এমন আকড়ি টাইপের লোকের থেকে বইয়ের টাকা নেওয়ার একটা কিনতে পারলে আরও একটা পারবো, তবে আমার বই ছেঁড়ার প্রতিশোধ তো নিব। নিও, রিমন তোমাকে টাকা দিয়ে দিবে। লেট হিম ডু দিস, ক্লিয়ার? দরকার নেই মানে? দরকার নেই। আপনার মতো লোকের সাথে আমি আর কথাই বলবো না। কিভাবে আপনি আমার বই ছিঁড়লেন? বাই, চল রিমি, একটা ফালতু লোক। অরিত্রাণ চোখ তুলে ওয়াসিনাথের দিকে তাকালো। তাকাতেই চোখ পড়লো ওয়াসিনাথের লাল হওয়া মুখের দিকে। ঘামি ভিজে তেল তেলে হয়ে আছে মুখটা, ঠিক ওই দিনের মতো যেদিন সে নিজের বাহুতে করে তুলে এনেছিল তাকে। লাল দুই গাল, নাকটাও রাগে ফোঁস করছে, লাল হয়ে আছে।
কপাল ছুঁয়ে খামের বিন্দু বিন্দু জল, আর পানিতে ভাসমান চোখ জোড়া। অরিত্রাণের চোখগুলো খানিকের জন্য আটকে গেল ওয়াসিনাথের ঘামে ভেজা মুখের উপর। ওয়াসিনাথ রাগী রণচণ্ডী হয়ে মাথা ঘুরিয়ে হেজাবের একটা অংশ পেছনের দিকে ছুঁড়ে দিল। অরিত্রাণের মনে হয়েছে হেজাবের সে অংশ তার নিজেরই গালেই পড়েছে। ওয়াসিনাথ চোখের নিমিষেই বিলীন হয়ে গেল। অরিত্রাণ ছোট্ট কিছু নিঃশ্বাস ফেলে রিমনের দিকে তাকালো। সে আগের মতোই মাঠে পা গুটিয়ে বসে বসে ঘাস ছিঁড়ছে আর বিরক্ত ভঙ্গিতেই বিড়বিড় করছে। অরিত্রাণ সব ঝেড়ে ফেলে আবার নিজের পরিকল্পনায় মন দিল, কিন্তু মনের কোনো এক খাঁজে আটকে আছে ওয়াসিনাথের ঘামে ভেজা সেই মুখ। আজকের এই মুখ তাকে ওই দিনের গুটিসুটি মেরে তার বুকে লিপটে থাকা সেই দৃশ্যকে জীবন্ত করে তুলছে। যেন খুবই মিষ্টি আকুতি ভরা আবেগ নাড়াচাড়া করছে তার মনের কোটরে। বেঞ্চের উপর বসে আছে ওয়াসিনাথ আর রিমি, দুজনেই চোখে মুখে চিন্তার ছাপ। ওয়াসিনাথ চিন্তিত মুখেই বলল, আমার কি মনে হয় জানোস? না বললে যাব কেমনে, আগে বল। ওয়াসিনাথ বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ায়, খুবই ব্যস্ত ভঙ্গিতে হাত নাড়ায়, তারপর বলে, এই যে নুহাস আর মাহির আছে না, এদের আমার মোটেও সুবিধার মনে হয় না। মনে হয় গভীর জলের মাছ, ধরতে চাইলেও ধরা যাবে না। রিমি চোখ ঘুরিয়ে বলল, তোর হঠাৎ এটা মনে হচ্ছে কেন? কারণ ওই নুহাস সাহেব টাকা ফিরিয়ে দেওয়ার কথা বলার সময় রিমন বলেছে যেখানে আমাদের জানা মতে তার নাম মাহির, রাইট? রিমি উৎফুল্ল হয়ে বলল, আরে বাস, এটা তো মাথায় এলো না। হ্যাঁ তো, ওনার নাম তো মাহির, কিন্তু রিমন কেন বলা হলো? সেটাই তো দোস্ত, এদের কিন্তু মোটেও স্টুডেন্ট টাইপ লাগে না। কেমন গম্ভীর টাইপের ওই নুহাস সাহেব, আঁকড়ু টাইপের, হাসা নেই কথা নেই, চুপচাপ থাকে। অনেক রহস্য তার মধ্যে। একটা মানুষ এতটা রোবো টাইপ কেমনে হয় বলো? তা তো বটে। আমাদের কি করা উচিত এখন? ওয়াসিনাথ ফোঁস করেই বলল, ইনভেস্টিগেশন করা উচিত। মানে? এদের ফলো করতে হবে, কোথায় যায়, কোথায় থাকে, কি করে, ফ্যামিলি সম্পর্কেও জানতে হবে, বুঝলি? রিমি সংলগ্ন হয়ে বলল, তোর বাপ জার্নালিস্ট, তাই তোর মাথায় এইসব আজাইরা ইনভেস্টিগেশন, রহস্য, সন্দেহ এগুলা ঘোরে। বাদ দে তো, এরা যা মন চায় তাই হোক, আমাদের বাপের কি? আমাদের অনেক কিছু দোস্ত। হতে পারে এরা বোমাবাজি করতে ভার্সিটি আসছে। দোস্ত, অনুসন্ধান চালাতেই হবে। রিমি বিড়বিড় করে বলে, আইসে জাসুস একটা, বাপ যেমন মেয়েও তেমন, সব কিছুতেই সন্দেহ। ওয়াসিনাথ ভ্রু কুচকে বলল, কিছু বলছিস রিমি? রিমি হালকা হেসে বলল, না না, আচ্ছা তা কিভাবে জাসুসি করবি বল? আগে বাসার ঠিকানা জোগাড় করতে হবে। আজকে ওদের ফলো করব, তারপর কেল্লাফ হতে। ওয়াসিনাথ এক বিস্তীর্ণ হাসি হাসে। রিমি কপাল কুঁচকিয়ে তাকিয়ে থাকে। তার মনে হচ্ছে ওয়াসিনাথ ধরেই ফেলেছে ওরা দুজনই বোমাবাজ, খারাপ উন্ডা টাইপের লোক। অরিত্রাণ ফার্স্ট বেঞ্চে বসে আছে, তার ঠিক পাশেই রিমন বসে আছে। অরিত্রাণ লাইব্রেরি থেকে অর্থনীতিবিদের একটা বই নিয়ে এসেছে। চশমার গ্লাস ভেদ করে সে অধিক মনোযোগ দিয়ে বইটা পড়ছে। তার কিছুক্ষণ পরপর নাকের ডগায় এসে আসা চশমাটা ডান হাতের একটি আঙ্গুল দিয়ে উপরে তুলে ঠিক করছে। রিমন জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখছে। তার এসব বই টই ভালোই লাগে না, সব বিরক্তিকর একটা বড় কারণ তার কাছে। অরিত্রাণ বইয়ের পাতা উল্টাতে যাবে, ঠিক সেই সময় ধবাস করে সেই আগে কেউ বইয়ের ওপর ব্যাগ রেখে দেয়। বইয়ের পাতাটা সাঁই করে ছিঁড়ে খণ্ডিত হয়। অরিত্রাণ শান্ত দৃষ্টি নিক্ষেপ করে মাথা তুলে উপরে তাকায়। লম্বাটি মুখের করণীর সাদা চিকনা হ্যাংলা পাতলা রোগা একটা ছেলে দাঁড়িয়ে আছে, মুখে একটা ভয়ানক হাসি ঝুলছে। অরিত্রাণ তাকে কিচ্ছু বলল না। ডান হাতের চশমা এক পাশে ঠেলে সে ব্যাগের নিচ থেকে ছিঁড়া বইটা বের করিয়ে নিল। ব্যাগের উপরে রেখে ছেঁড়া অংশের পরের পাতাটা দেখে মনোযোগ দিয়ে আবার পড়া শুরু করলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা মহা অবাক, সাথে কিঞ্চিত বিস্মিত হয়ে কিছু সময় দাঁড়িয়ে ভাবছে বইটার জন্য তো একে জরিমানা দিতে হবে। সেটা ভেবে একটু ওর রাগ করলো না। কেন? এই কেনটার জন্যই তার নিজেরই রাগ উঠে গেল। রাগে ফসফস করেই বলতে লাগলো, অরিত্রাণ তাকালো না। সে নিজের মতো নিজের দিকে তাকিয়ে বসে বসে বই পড়ছে। আশেপাশের মানুষের দিকে খেয়াল রাখার অবশ্যই তার কাজ নাই।
তাই সে রাখছেও না। তার এই নীরব ব্যবহার পাশের ব্যক্তিকে রাগানোর জন্য ইনাফ ছিল। সে রেগে টেবিলে হাত দিয়ে বাড়ি মেরে বলল, যেন আরও শান্ত। রাতুল এবার রেগে অরিতানের শার্টের কলার ধরে তাকে টানতে শুরু করলো। তার সাঙ্গপাঙ্গ এক পাশ ও পাশ থেকে দু একটা থাপ্পড় পিঠে দিয়েই চলেছে। কিন্তু তাদের চোখে আশ্চর্যের ব্যাপার হলো অরিত্রাণকে এক ফোঁটা নড়তেই পারল না। আর রিমন তার পাশে বসেই আছে, তাকে বাঁচাতেও চাইছে না। কেন? সবাই অবাক, কিন্তু রিমন মনে মনে এই ছেলেগুলোর জন্য দোয়া করছে। কার গায়ে হাত দিয়েছে জানতে পারলে এখানেই হার্ট অ্যাটাক করতো সব কয়টা, ঘটা করেই মরতে হতো না। রাতুল যেই রাগে ঘুষি মারতে দেবে অমনি ক্লাসে প্রফেসর এসেই হাজির। না পারতে ছেড়ে দিয়ে সে পিছনে চলে গেছে। যাওয়ার আগে চোখ রাঙিয়ে শাসিয়ে বোঝায় যে সে একে দেখে নেবে। তবু হরিত্রাণ শান্ত, রাগটা যেন ভেতরে জমে আছে, বাইরে এর কোনো প্রভাব পড়ছেই না। হরিত্রাণ ছেঁড়া বইটা এপিট ওপিট করে সুন্দরভাবে ভাঁজ করে রেখে দিল। পৃষ্ঠার ছেঁড়া পাতাটাও মাঝে ঢুকিয়ে রাখলো। রিমনের কপালেই ভাঁজ পড়ে। সে অতি মনোযোগী হয়ে অরিত্রাণের হাতের দিকে তাকিয়ে আছে। কলেজ শেষে ওয়াসিনা তার রিমি অরিত্রাণ আর রিমনের গাড়ির ব্যাগ ডেকলাতে ঢুকে পড়েছে। চিকনা চাকনা গরনের হাওয়ায় দুজনেই ফিট হয়ে মাথা পা বেঁকিয়ে শুয়ে পড়ে। রিমির প্রচণ্ড বিরক্ত লাগলেও ওয়াসিনাত খুবই উত্তেজিত আর খুশি। বাবাকে সে ঝুঁকি নিয়ে অনেক কাজ করতে দেখেছে। বাবার মতো হতে সে চাই না, কিন্তু ইনভেস্টিগেশনে তার আগ্রহের মাত্রা প্রবল। বিশেষ করে এই কোমরা মুখ আঁকড়ে টাইপের নুহাসের প্রতি তার কেন যেন খুবই রহস্য মানব বলেই মনে হয় এই নুহাসে। তা না হলে এত রুডলি চলাফেরা কেন করবে এসে? এটাই ওয়াসিনাতের মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে। চলন্ত গাড়িতেই ওয়াসিনাতের ফোনটা টং টং করে বেজে উঠল। ওয়াসিনা দুই হাতে চেপে ধরে আছে ফোনটা। মুখের সামনে ফোনটা ধরতেই তাতে বাংলা অক্ষরে বাবা নামটা ভেসে উঠল, সাথে একটা সাদা কালো ছবি, যদিও ছবির রংটাও এডিট করেই করা হয়েছে। বাবার বুকের দিকে হেলান দিয়ে ওয়াসিনাত হাসছে, আর তার পাশে তার অতি সুন্দরী জননী তাকে এক হাতে জড়িয়ে তিনিও হাসছে। বাবা প্রতিবাদের মতো হালকা ঠোঁট জোড়া মিলেই হাসছে। ওয়াসিনাত সবচাইতে প্রিয় একটা ছবি। তার মতে বাবার সাথে যখনই কথা বলবে মনে হবে এই তো মা পাশেই আছে, আমরা তিনজনই একসাথেই আছি, একসাথেই কথা বলছি। ওয়াসিনাত ফোনটা রিসিভ করতে করতে এবার কেটে গেল, কিন্তু পরক্ষণে আবার বেজে উঠল। এই মুহূর্তে বাবার ফোন ধরতে সে ফেসে যাবে, তাই ধরতেই পারছে না। গাড়িটা এত দ্রুত চলছে তার মনে হচ্ছে শরীর সহ সব নড়ে পড়ে হয়ে যাবে। ওয়াসিনাত না পারতে ফোনটা বন্ধ করে রাখে। সে জানে বাবা খুবই চিন্তা করবে, তবু কিচ্ছু করার নেই, এটা বন্ধ করতেই হবে। তা না হলে তার বাবা আরও বেশি চিন্তিত হয়ে পড়তো। গাড়ি কোথায় থেমেছে এটা ওয়াসিনাত জানে না। গাড়ির দিকটা উঁচিয়ে ওয়াসিনাত খুবই সাবধানে বেরিয়ে আসে। অনেকক্ষণ কিছু জোরে জোরে শ্বাস ফেলে এসে। এত ভয়ঙ্কর একটা কাজ সে করেছে ভাবতেই নিচে উঠছে তার মন। তার অল্প কিছু সময় পরেই সব রহস্য ফাঁস হবে, কথাটা মনে মনে করে ওয়াসিনাত খুশিতে গদগদ হয়ে চারপাশে চোখ বুলিয়ে মহা অবাক। এটা তো হোটেল, 5 স্টার হবে হয়তো, কিন্তু এটা কি করবে? ওয়াসিনাত চারপাশে তাকিয়ে রিমিকে খুঁজে, কিন্তু রিমি কই? অনেকক্ষণ চোখ বুলিয়ে নিচের দিকে তাকিয়ে দেখে হরিত্রাণ বা রিমন কারোর গাড়ির পাশে ঠেস দিয়ে সে মাথার চুল ঠেলে হাঁপাচ্ছে। কে কার গাড়িতে উঠেছে জানেই না তারা। ওয়াসিনাত রিমিকে নিজের হাত দিয়ে বাতাস করতে করতে বলল, দোস্ত আর অল্প একটু দ্রুত চল না প্লিজ, ওদের পেছন পেছন না গেলে ঢুকতে দিবে না, আর রুম নাম্বারও পাবো না, চল বইন। রিমি তিক্ত মেজাজ রাগিয়ে ঝংকার করে এসে বলল, তুই একটা পাগল, আমারেও বানাইতে চাস পাগল। হ যা এবার তোর। অরিত্রাণ আর রিমনের পেছন পেছন এলেও তাদের ধরতেই পারে না তারা। ওয়াসিনাত আর রিমিকে আটকে ধরে কিছু গার্ডস। ওয়াসিনাত মুখে নিষ্পাপ ভঙ্গি এনেই বলল, ওনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, এখন না গেলে রেগে যাবে, পরে তো আপনাদেরই জবাবদিহি করতে হবে না, শত হোক গুরুত্বপূর্ণ কাজ বলে কথা।
অরিত্রাণের একজন নতুন গার্ড সিদ্ধার্থ খুবই তীক্ষ্ণভাবে ওয়াসনাথকে পর্যবেক্ষণ করছে। মনে মনে ভাবছে শাড়ির পেছন পেছনই তো এসেছে, তাহলে হয়তো খুবই গুরুত্বপূর্ণ কেউ হবে। আর এত নিষ্পাপ দেখতে একটা মেয়ে, আর যাই হোক ভয়ঙ্কর কিছু করবে না বলেই তার মনে হয়। তবুও অরিত্রাণের ব্যাপারে গার্ডস হিসেবে তারা খুবই সেন্সিটিভ। হ্যাঁ, অরিত্রাণ খান ভয়ঙ্কর দানব। সবার কাছে হলেও তাদের মতো দুস্তর মানুষের কাছে অরিত্রাণ মানে গুচ্ছ গুচ্ছ ভালোবাসা। তাই তার কিছু হক এটা তারাও স্বপ্নেও চায় না। বেগুনি রঙের গাউন পরনে, সাথে আবার হিজাব। হিজাব পরিহিত মেয়েদের সে খুবই সম্মান দেয়। হিন্দু হয়েও তার এই জিনিসটা ভালো লাগে। কেমন মায়া মায়া ব্যাপার। তবুও তার সন্দেহ হচ্ছে, সোজা সাপটা ভদ্র নিষ্পাপ টাইপের মেয়েদের মাঝে যত সমস্যা। এত সময় পরে সে রিমিকে খেয়াল করলেও তার মাঝে বেশি সন্দেহর মনেই হচ্ছে না। অনেকক্ষণ দেখে তার অরিত্রাণের রাগের কথা মনে পড়তে সে এদের যেতে দিতেই চাইল, কিন্তু কি মনে করে বলল, স্যারকে একটা কল করে আপনাদের ব্যাপারে জানাবো। আপনাদের নাম কি বলেন, আমি স্যারকে জিজ্ঞাসা করিনি। ওয়াসিনাথ রিমির মুখ চাওয়াচুই করছে। ভয়ে দুজনেই আত্মা উড়ে যায় যায় অভাব। ঘামছে দুজনেই। যদি একবার নুহাসের নামের লোকটা তাদের কথা শুনেই ফেলে তাহলে তো আর ভিতরে যেতেই দিবে না। রুমে না গেলেই ভিতরে কি আছে কিভাবে জানবে, কিভাবে এ বোমা টোমা খুঁজে বের করবে। সে নিশ্চিত যে তারা অবসর সময় এগুলো করে। ভার্সিটি থেকে এসেই নিশ্চয়ই এগুলোই করবে, যেহেতু হোটেলে এসেছে। ওয়াসিনাথের মতে হোটেলে তো আর তারা থাকে না, এই কাজগুলো করার জন্যই আসা। গার্ডস কিছুটা আন্দাজ করতে পারে যে কিছু বলতে যাবে, তখনই অরিত্রাণের কল আসে। গার্ডের ধারণা এদের জন্যই সে কল করেছে, তাই কাঁপা কাঁপা করে কল রিসিভ করে বলল, সিদ্ধার্থ স্পিকিং স্যার। সরি স্যার, ভুল হয়ে গেছে, এখনই পাঠিয়ে দিচ্ছি। সরি স্যার। সিদ্ধার্থ ভয় চোটে পুরো কথা শুনলই না, কেটে দিল কল। ওয়াসিনাথের উদ্দেশ্যে বলল, রুম নাম্বার 201 হলো নুহাস স্যারের, আর 202 হলো মাহির স্যারের। ওয়াসিনাথ আর রিমিকে আলাদা কি কার্ড দেওয়া হলো। দুজনেই খুব অবাক হলো। কি কার্ড কেন দিবে, আর কে কল করেছে, কি এমন বলেছে যে তাদের অনুযায়ী অনুমতি দিয়ে দিল। নানা চিন্তার ভাঁজ থেকেও ওয়াসিনাথ কার্ডগুলোও নিল। মনে মনে বিড়বিড় করে, একটা নুহাসের আর একটা গোফা মাহিরের। রুম হিসেব করলো। রিমিকে ফিস ফিস করে বলল, তুই গোফা মাহিরের রুমে যা, ওই মিস্টার আকরুকে আমি দেখে নিচ্ছি। রিমি ঠোঁট উল্টে বলল, ওই মাহিরের গোপ দেখলেই রাগ লাগে, তবে তাও চলবে মনে হয়। ইচ্ছে মতন থাপড়ালেও কিছু বলতে পারে না। কিন্তু ওই নুহাসটা আমার সিংহের মতন লাগে, খুব ভয়ঙ্কর প্রাণী। এত সহজে ওর রুমে ঢুকবি এটা আমি মানতে পারছি না। ভয় লাগে যদি কিছু করে দেয়। ছেলেরা কিন্তু মোটেও ভালো হয় না, চরিত্র এদের মারাত্মক ডেঞ্জারাস হয়। তার ওপর ওই লোকটা অতিমাত্রায় নিশ্চুপ আর ঠান্ডা মাথার মনে হয়। ভয় লাগে দোস্ত। আঙ্কেল যদি একবার জানতে পারে তবে কিন্তু আমাকেও মারতে ভুলবে না। ওয়াসিনাথ জোরে কিছু শ্বাস ফেলে বলল, চুপ করবি তুই? রুমে চলে এসেছে, যা তুই। তবে ভাই, হোটেল তো নয়, যেন মহল। অন্ধ মানুষও এই আলোতে সব দেখবে বলে মনে হয়। আমারও তাই মনে হয়। রিমি রিমনের দরজা খুলতে পারল না, তাই কার্ড দিয়ে খুলতে হলো। রুমে আলো জ্বালানো, নিশ্চয়ই রিমন রুমে আছে। রিমি কাবা পায়ে এগিয়ে যেতে যেতে রুমে একবার চোখ বুলিয়েই দেখল, কই বোমা টোমা, রাইফেল বা ড্রাগসও তো দেখলো না। খুবই সুন্দর গোছানো রুম, যদিও জামা কাপড় ছড়িয়ে ছিটিয়েই আছে। তবে মনে হচ্ছে এই গোফা মাহির এই রুমে দীর্ঘদিন কাটছে। এর কি বাড়িঘর নেই? রিমি তাকাতে তাকাতেই ওয়াশরুমের দিকে চলে আসে। রিমন উল্টো ঘুরে জামা চেঞ্জ করছে। ওয়াশরুমের দরজা খোলা। তাকে এভাবে দেখে চোখ বুঝে কান চেপে চিৎকার করে উঠল রিমি। মুখে বলল, একদম জামা খুলবেন না প্লিজ প্লিজ। রিমন চট করে পিছনে ঘুরে হতভম্ব হয়ে তাকিয়েই থাকলো কিছু সময়। চোখ বুঝে মুখ কুঁচকে আছে রিমি। খোপা করা চুলগুলো ভাঁজ থেকে একটু কিছু চুল খুলে খুলে সামনে এসে পড়েছে। চোখে মুখে তার আতঙ্কের ছড়াছড়ি। রিমি আরও একটু চেঁচিয়ে বলল, জামা কি খুলে ফেলেছেন? ছি আল্লাহ, মান সম্মান সব গেল গেল। সব তোর জন্য অসুর বাচ্চা। এখন আমি কি করুম? হায় হায়, আমার তো বিয়ে হবে না।
আমার সব ইজ্জত শেষ, আমি আর কুমারী রইলাম না। এতক্ষণে রিমনের টনক নড়ে। রিমি তার রুমে কি করছে? আর এই মেয়ে এগুলো কি বলছে? সে কি আদৌ কিছু করেছে নাকি? হঠাৎ করেই রিমনের নিজের গোফের কথা মনে পড়ে। ওটা তো খুলে রেখেছে। এখন যদি একবার রিমি দেখে, হায় আল্লাহ, এবার তো মনে হচ্ছে সে নিজে লুট গেয়া টাইপের অবস্থা। ধরা খাইলে অরিত্রাণের হাতে খুন হবে এসে। রিমন টি শার্টের ভিতরে মাথা ঢুকিয়ে দাঁড়িয়েই আছে। মুখ লুকানোর ব্যর্থ চেষ্টা তার। ধরা পড়লে চলবে না, কিছুতেই না। ওয়াসিনাত রুমের দরজায় হালকা ধাক্কা দিতেই তা খুলে গেল। ভয় তার বুক টুকটুক করে কাঁপছে। দরজা খোলা কেন? আশ্চর্য ব্যাপার তো। তাহলে কি নুহাস সাহেব রুমে নেই? কথাটা ভাবতে ভাবতেই ওয়াসিনাত এক পা করে ভিতরে ঢুকে পড়ে। সারা রুম অন্ধকার হয়ে আছে, তবে হালকা হালকা আলো আসছে রুমে। উপরের কিছু ছোট ছোট লাইট থেকে। কেউ কি নেই? নুহাস নামে লোকটা কই গেল? তার মানে কি লোকটা রুমে একদমই নেই? কথাটা ভেবেই ওয়াসিনাত খুশি হলো, সাথে ভয়টাও হালকা চলে গেছে। ওয়াসিনাত রুমের মাঝে ঢুকে পড়ে। সামনে একটা রুম, যেখানে সোফা আর টি টেবিল আছে। এই রুমের সামনে একটা বিশাল দরজা, তার ভেতরে আর একটা রুম। ওয়াসিনাত খুবই মনোযোগী হয়ে খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখছে। তার মনে হচ্ছে লোকটা ইচ্ছে করেই তাকে এখানে আসতে সাহায্য করেছে। তা না হলে সব কি করে কাকতালীয় হয়? বডিগার্ড ছেড়ে দিল, কার্ড দিয়ে দিল, দরজা খোলা। সব মুহূর্তেই পরিষ্কার করে হয়ে উঠল তার কাছে। ওয়াসিনাত এবার প্রচণ্ড ভীত হয়ে ওঠে। হার্টবিট বাড়ছে তার খুবই দ্রুত হারে। মারাত্মক গর্তে সে নিজেই পড়েছে বলে তার মনে হচ্ছে। ভয়ে সে এমনি এখনই মারা যাবে বলে তার মনে হচ্ছে। না, ওয়াসুর দ্বারা এটা হবে না, কিছুতেই না। কথাগুলো ভেবে সে আবার রুমের বাইরে পা রাখতে যায়। ঠিক তখনই হঠাৎ হাতে হ্যাচকা টান পড়ে। কেউ খুবই রুডলি তার চিকন মসলিন হাতটা টেনে তাকে ভিতরেই নিয়ে আসে, দেয়ালের সাথে চেপে ধরে ভয়ঙ্করভাবে। ওয়াসিনার চোখ বুঝে নাই মুহূর্তে। অসহায়ের মতো হাত ছাড়ানোর জন্য ছটফট করে সে। ভয়ে ব্যথায় তার মরো অবস্থা। দুশ্চিন্তা ভর করেছে কলিজার খাজে খাজে। মনে মনে খুব গালি দেয় নিজেকে। কে বলেছে জাসুস হতে? এখন কি করবে সে? এই লোক কি তাকে মেরে দেবে? এটাই করতে পারে সে। কি সাংঘাতিক মুখের ভাবমূর্তি! সব সময় এরকমই থাকে, হাসেও না। ওয়াসিনাতের মনের সব সাহস উবে গেছে। মনে মনে বলছে, বাবার কলটা যে কেন ধরলো না? ধরলেও হতো, শেষবার একটু কথা বলে নেওয়া যেত। আচ্ছা, তার কিছু হলে বাবার কি হবে? তারা কি জীবনও আর একসাথে কথা বলতে পারবে না? তার সাথে কি রিমিকেও মেরে দেবে? আহ, বেচারি, তার জন্যই মারা যাবে, এটা সে কিছুতেই হতেই দেবে না। শেষ ইচ্ছে জানতে চাইলে বলবে রিমিকে ছেড়ে দিতে আর বাবার সাথে কথা বলিয়ে দিতে। আচ্ছা, লোকটা কি তাকে দুটো ইচ্ছে পূরণ করতে দেবে? ওয়াসিনাতের মনে হলো গলায় ধারালো কিছু বিচ্ছে। চোখ বুঝে সে বুঝতে পারছে এটা ছুরি। তাহলে আজই জীবনের ইতি হবে। কারো থেকে বিদায় নেওয়া হলোই না। কথাগুলো মনে করেই ওয়াসিনাতের চোখ ভিজে, গাল বেয়ে পানি গড়িয়ে পড়েছে। হাতের ব্যথাটা তীব্র থেকে তীব্র হচ্ছে। তার মনে হচ্ছে তার হাতের প্রতিটা হাড্ডি মরমর করেই ভাঙছে। তার গলাটাও মনে হচ্ছে ছুরির ছাপটায় চাপ পড়েছে। মৃত্যুর আগে মানুষ কি তার মতোই আতঙ্কিত থাকে? রিমন মুখ ঢেকে পাশ কেটে কেটে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। রিমি এখনও চোখে হাত দিয়েই দাঁড়িয়ে আছে। রিমন কোনো মতে গোফ লাগিয়ে নিজের মাহির রূপে আসতে চায়। ভয় লাগছে তার, সাথে রাগ। এই মেয়ে এখানে কি করে? কথাটা ভেবে সে পিছনে ঘুরে। রিমি তখন থেকেই বলছে জামা চেঞ্জ করা হয়েছে কি না, কিন্তু রিমন কিছুই বলে না। কয়েকটা কাশি দিয়ে সে গলার সাউন্ড পাল্টাতে লাগে। তারপর সরু হয়ে বলে ওঠে, তুমি এখানে কেন? আর ঢুকলে কিভাবে? সাহস তো কম নয়। রিমি ঘুরে তাকিয়ে বলল, আমার সাহস বরাবরই বেশি, তবে কথা হচ্ছে আমার ওয়াসু সিংহের খাঁচায় আছে, ওকে উদ্ধার করতে হবে। বোকার মতন কী সব বোমা বাস্টাস বলে ইনভিটেশনে চলে এলো। ফাজিল, গেল তো গেল সিংহের গুহায়। মানে? রিমনের উৎসুক গলা। রিমি সব খুলে বলে প্রথম থেকে। রিমন থ হয়ে ভাবতে শুরু করে। কার সাথে বলছে? ভাবতে ভাবতেই ওয়াসিনাতের কথা মনে পড়ে। সাথে সাথে মুখ দিয়ে বেরিয়ে আসে, হায় আল্লাহ। রিমি ভ্রু কুচকে তাকিয়ে থাকে। রিমন মনে মনে সব মেলায়। এরা এসেছে বলে
নিচে হরিতান তাদের নাম পাল্টে এসেছে। সবাইকে বলেছে নুহাস আর মাহির নাম বলতে। মানে হরিতান সব জানে। শেট! নিশ্চয় রাগের মাথায় মেয়েটাকে মেরেই দেবে। রিমিকে দেখলে তাকেও ছাড়বে না। রিমন বলল, তুমি বসো, আমি দেখে আসি। না না না, আমিও যাব। ও ভুল বুঝে চলে এসেছে, তাই আমিও যাই।